আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের আজকের অতিথি ওমর ফারুক ভাই। উনি আয়ারল্যান্ডের কিলকেনি শহর থেকে জয়েন করেছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আয়ারল্যান্ডে এই যে এখন বাঙালিদের বিভিন্ন ইউরোপে বসবাসরত বিভিন্ন দেশ থেকে বাঙালিরা আয়ারল্যান্ডে কেন যাচ্ছে সেটা তুলে ধরা এবং সেখানে হাউজিং এর ক্রাইসিস পাশাপাশি স্টুডেন্ট ভিসা থেকে সেটেল হওয়ার আ সুযোগ সুবিধাগুলো কি সেগুলো তুলে ধরা। তো শুরুতে আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি আয়ারল্যান্ড সম্পর্কে খানিকটা বলতে চাই। আ আয়ারল্যান্ড, সাইপ্রাস এবং বাংলাদেশ এই ৩ টা দেশের মধ্যে একটা অদ্ভুত মিল আছে যেটা আমি আম সংক্ষেপে বলতে চাই। যেমন আম আয়ারল্যান্ড বললে আমরা অনেকেই চিন্তা করি যে কোন আয়ারল্যান্ড? তো উম বেসিক্যালি আয়ারল্যান্ড একটাই কিন্তু। আর আরেকটা যেটা সেটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। উম সেটা উম নর্দার্ন আয়ারল্যান্ড কেউ বললে সেটা স্পেসিফিক নর্দার্ন আয়ারল্যান্ডে। আবার আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশ, তো বাংলাদেশ বলতে বাংলাদেশে। কিন্তু আবার যে আরেকটা বাংলা আছে সেটার সাথে পশ্চিম বাংলা আছে। একইভাবে আমরা যখন সাইপ্রাস বলি, সাইপ্রাস বলতে রিপাবলিক অফ সাইপ্রাস। আর এর বাইরে নর্দার্ন সাইপ্রাস আছে। তো ৩ টা দেশের মধ্যে আপনারা দেখবেন যে যেই ৩ টা দেশ অপেক্ষাকৃত সাইজে বড়, গুরুত্বপূর্ণ পলিটিক্যালি সব দিক থেকে যেটার ওয়ার্ল্ড পলিটিক্স এ ইম্পোর্টেন্স বেশি, সেটার সাথে কিন্তু মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কিছু নাই। বাংলাদেশ বললে এটা কেউ এখন আর কেউ পূর্ব বাংলা বলে না। বাংলাদেশ বলতে এটা বাংলা, পুরা বাংলাই বুঝায় বাংলাদেশ। আর পশ্চিমবঙ্গ তো ভারতীয় ইউনিয়নের একটা অংশ। একইভাবে আপনি যখন আয়ারল্যান্ড বলবেন সেটা স্বাধীন আয়ারল্যান্ডকে বুঝায় বা রিপাবলিক আয়ারল্যান্ড। আর যেটা অপেক্ষাকৃত ছোট বা যেটার ইম্পোর্টেন্স কম সেটা নর্দার্ন আয়ারল্যান্ড। সাইপ্রাসের ক্ষেত্রেও রিপাবলিক আয়ারল্যান্ড সরি রিপাবলিক সাইপ্রাস আর বাকিটা হচ্ছে নর্দার্ন সাইপ্রাস বা টার্কিশ সাইপ্রাসও বলে ওইটাকে। তো ৩ টা দেশের ক্ষেত্রে দেখেন যে যেটা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সেটার সাথে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কিছু একটা আছে। আর ৩ টা দেশের ক্ষেত্রেই যেটা মোর ইম্পোর্টেন্ট সেটার সাথে কিন্তু পুরা শব্দটাই নিয়ে নিছে। বাংলা দেশ বলতে পুরা বাংলাই। এখানে আর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম নেই। তো এইটা একটা ইন্টারেস্টিং মিল আছে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের। আর আরেকটা তথ্য আমি দেই। আ আয়ারল্যান্ড এবং বাংলাদেশ ২ টাই ব্রিটিশ কলোনির অধীনে ছিল একটা সময়। এবং অ্যাম আব আব বেঙ্গলে বা বাংলাতে একটা বড় দুর্ভিক্ষ হয়েছিল ব্রিটিশ কলোনিয়াল সময়ে। যখন ৩,০০,০০,০০০ লোকের মধ্যে আমাদের ১,০০,০০,০০০ লোকই সেই দুর্ভিক্ষে মারা যায়। আয়ারল্যান্ডেরও এরকম একটা তিক্ত অভিজ্ঞতা আছে ব্রিটিশ কলোনিতে থাকাকালীন সময়। তাদের ৮০,০০,০০০ লোকের মধ্যে ১০,০০,০০০ লোক একটা দুর্ভিক্ষে মারা যায়। সেই সময় সেই দুর্ভিক্ষের জন্য কিছু ব্রিটিশ পলিসি পাশাপাশি আলুতে ব্যাপক রোগবালাইয়ের কারণে একটা বড় দুর্ভিক্ষ হয়। যে দুর্ভিক্ষে আয়ারল্যান্ডের ১০,০০,০০০ লোক মারা যায় এবং ২০,০০,০০০ লোক আয়ারল্যান্ড থেকে অন্যত্র চলে যায়। মূলত তারা আমেরিকাতে চলে যায় আটলান্টিক পার হয়ে। তো এই ক্ষেত্রে যদিও এটা কোনো ভালো কোনো উম মিল না, বাট বেঙ্গলের সাথে আয়ারল্যান্ডের এটা একটা মিল আছে যে আমরা ২ টা দেশেই ব্রিটিশ কলোনি তে থাকার সময় আমাদের একটা বড় তিক্ত অভিজ্ঞতা আছে দুর্ভিক্ষের। তো যাই হোক এটা সংক্ষিপ্ত একটু আয়ারল্যান্ড সম্পর্কিত কিছু আলোচনা। তো আমি এখন চলে যাবো আমাদের গেস্ট ওমর ফারুক ভাইয়ের কাছে। শুরুতে আমি আ আ আপনার সংক্ষিপ্ত পরিচয় দিতে বলবো। বাংলাদেশে কোথায় গ্রামের বাড়ি বা আয়ারল্যান্ডে কতদিন আছেন? এরপরে আমরা জানতে চাইবো যে কেন এখন আয়ারল্যান্ডে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙালিরা আসতেছে? আসসালামু আলাইকুম। ১ম এ আপনাকে বুঝলাম। ধন্যবাদ দিচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আর যারা দর্শক শ্রোতা দেখতেছেন সবাইকেও ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শুরু করছি। সো আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, আ নাঙ্গলকোটে। আর আমি আগে ইউকেতে ছিলাম। আমি 2008 এ ইউকেতে আসছিলাম। 2015 পর্যন্ত আমি ইউকেতে ছিলাম। তারপরে 2015 এর জুনে আমি আয়ারল্যান্ড মুভ করছি। মুভ করার পরে এখন 2015 থেকে more than 10 ইয়ার্স আয়ারল্যান্ডে আছি। সো আপনি যে প্রশ্নটা করছেন, আ যে কেন ইউরোপের অন্যান্য দেশ থেকে মানুষজন আয়ারল্যান্ডে মুভ করতেছে। আমি যদি রিসেন্টলি আপনাকে কিছু তথ্য দিই সেটা হচ্ছে গত ২-৩ বছরে এট লিস্ট আমার মনে হয় more than 1000 ফ্যামিলি মুভ করছে আয়ারল্যান্ডে অন্যান্য ইউরোপিয়ান অন্যান্য দেশ থেকে। সো এটা হচ্ছে যাদের ইউরোপিয়ান পাসপোর্ট আছে, আম এবং কি ইউরোপিয়ান একটা রুলস আছে ইউরোপিয়ান ইউনিয়নে ফ্রি মুভমেন্ট 2003 তে সম্ভবত এই রুলসটা করছে ওরা।
করার পরে ওরা ফ্রি মুভমেন্টে ওইখান থেকে এদেশে এসে সেম সাপোজ কেউ যদি ইতালিতে ছিল, ইতালিতে যেভাবে সে ছিল ইতালিয়ান নাগরিক হিসেবে সে আয়ারল্যান্ডে এসেও সেম সুযোগ সুবিধা সবকিছু এখানে পাবে। সো একেকটা দেশে হচ্ছে একেকটা এরকম সুবিধা। সো আয়ারল্যান্ডে হচ্ছে ধরেন বিশেষ করে অনেকে বলছে তারা ল্যাঙ্গুয়েজ যে ভেরিয়েটটা আছে, ইতালিতে হচ্ছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, স্পেনে স্প্যানিশ, সো আয়ারল্যান্ড হচ্ছে ইংরেজি। সো তারা চিন্তা করতেছে যে তাদের বাচ্চাকে ওয়ার্ল্ড ওয়াইড যে কানেক্টেড করার জন্য ইংরেজি ভাষা দরকার। এই কারণে ওরা এখানে বাচ্চাদেরকে ইংরেজিতে পড়ানোর জন্যই মূলত আসতেছে। আর এখানে আরেকটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু ব্রেক্সিট হয়ে যাওয়ার কারণে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কেউ আয়ারল্যান্ডে ইউকেতে মুভ করতে পারতেছে না। সো এই কারণে এখন কেউ যদি আয়ারল্যান্ড আসে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, সে যদি 5 বছর থাকে, 5 বছর থাকার পরে সে সিটিজেনশিপের জন্য এলিজেবল হবে, যোগ্য হবে। 5 বছর পরে সে যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে উইদিন 1 ইয়ার্স, কোনো সময় আরো কম সময় লাগে, তার সিটিজেনশিপ গ্রান্টেড হয়ে গেলে সে পাসপোর্ট অ্যাপ্লাই করে পাসপোর্ট নিয়ে সে যে কোনো সময় ইউকে মুভ করতে পারবে। কারণ এটা কমন ট্রাভেল এগ্রিমেন্টের একটা চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী আয়ারল্যান্ডে যারা সিটিজেন তারা ইউকেতে মুভ করতে পারবে। এবং কি আয়ারল্যান্ডে তারা যে সুযোগ সুবিধা পাবে বা একজন ব্রিটিশ নাগরিক ইউকেতে যে সুযোগ সুবিধা পাচ্ছে, সেম একজন আইরিশ নাগরিক ইউকেতে গিয়েও সেম সুযোগ সুবিধা পাবে। সো এই কারণে মূলত মানুষ এখানে মুভ করতেছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে সরাসরি যেহেতু ব্রেক্সিটের কারণে ইউকেতে আসা যাচ্ছে না, মানে আয়ারল্যান্ড হয়ে আরকি বায়া হয়ে আসার একটা সুযোগ আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, এটা অনেকেরই উদ্দেশ্য এরকমই আছে। হুম। আর আ যদি কেউ নাও আসে তাহলে তো সেই আয়ারল্যান্ডের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সুবিধা সেটা তো পাইতেছেই। যদি কেউ হ্যাঁ, থাকতে চায় সে তো সেটাই। আয়ারল্যান্ডে থাকতেই পারলো। হ্যাঁ, সে আয়ারল্যান্ডে থাকতে পারলো। তারপরে হচ্ছে যে এইখানেও সুযোগ সুবিধা অনেক ভালো আছে, খারাপ না সব দিক দিয়ে। ধরেন আপনার ফ্রি এডুকেশন, ইনকাম যদি লো থাকে সে এখানে ফ্রি মেডিকেল কার্ড পাবে। তাকে ওরকম কোনো ফি পে করতে হবে না। তারপরে হচ্ছে যে গভর্নমেন্ট বাসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ১ বছর পরে। এদেশে আসার ১ বছর পরে সে গভর্নমেন্ট বাসার জন্য লোকাল কাউন্সিলে অ্যাপ্লিকেশন করতে পারবে। সো আর প্লাস হচ্ছে যে এখানে যদি লো ইনকাম থাকে কারো, তাহলে গভর্নমেন্ট থেকে একটা পেমেন্ট দেয়। সেটা হচ্ছে ওয়ার্কিং ফ্যামিলি পেমেন্ট। এটা ডিপেন্ড অন কত দিবে, এটা হচ্ছে আপনার ফ্যামিলি সাইজ অনুযায়ী। আর হচ্ছে যে এখানে চাইল্ড বেনিফিট দেয় প্রতি বাচ্চার জন্য 140 ইউরো। তো এখানে একটা ইন্টারেস্টিং ইয়ে আছে, যাদের যমজ বাচ্চা হয় ওরা কিন্তু ডাবল চাইল্ড বেনিফিট পায়। এটা একটা বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো এই যে হাউজিং এর যে ক্রাইসিসটা অনেকেই তো আসতে চায় ইউকেতে, হয়তো আয়ারল্যান্ডে ৫ বছর থাকলো, তারপরে আইরিশ পাসপোর্ট নিয়ে ইউকেতে আসলো। এখন সমস্যা হচ্ছে যে হাউজিং এর যে ক্রাইসিস আয়ারল্যান্ডে, এইটা কি মানে কোনো ইয়ে আছে যে উম ছোট শহরে গেলে বা অন্য বিশেষ কোনো শহর আছে যেখানে ক্রাইসিস কম বা বড় এরকম, এইটার কি মানে দিকটা কি? আহ, আসলে হাউজিং ক্রাইসিসটা আপনার করোনার পর থেকে, কোভিডের পর থেকে শুরু হয়েছে। হুম, কারণ হচ্ছে প্রচুর লোকজন কেয়ার সেক্টরে আসছে, যেমন ইন্ডিয়া থেকে বেশিরভাগ আসছে। তারপরে হচ্ছে যে পাকিস্তান থেকে অনেকগুলো ডাক্তার নার্স আসছে। সো এই কারণে ইমিগ্রেন্ট প্রচুর আসছে, আসার কারণে হাউজিং ক্রাইসিসটা আপনার হচ্ছে বেড়ে গেছে। যেটা আমি বলছি যে 1,000-এর হুম, বেশি বাংলাদেশি ফ্যামিলি ইউরোপিয়ান অন্যান্য দেশে মুভ করছে। প্লাস হচ্ছে যে শুধু বাংলাদেশি না, এটা কিন্তু ধরেন ইন্ডিয়ান যারা আছে, আপনি জানেন কি না ইন্ডিয়ান যারা গোয়া হুম। এর লোকজন গোয়ার ওরা ওরা পর্তুগিজ পর্তুগিজ পাসপোর্ট পাসপোর্টের পেয়ে জন্য যায় ইজিলি। এলিজিবল। আমি আরেকটা এরকম হচ্ছে যে এরকম গোয়া অনেকগুলো ছাড়াও ফ্যামিলিকে চিনি। সরি, এই যে ইস্ট তিমুর যারা ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়েছে ওরাও কিন্তু পর্তুগিজ কলোনি ছিল। এই হ্যাঁ, কারণে ইস্ট তিমুর, গোয়া, ইন্ডিয়া এরা কিন্তু ইজিলি পর্তুগিজ পাসপোর্ট পাওয়া যায়। হ্যাঁ। সো তারপর তারা আমি এরপরে এরকম ইউরোপের বিভিন্ন দেশে আসে ওইখান থেকে। হ্যাঁ, আমি এরকম ইস্ট তিমুরের অনেক ফ্যামিলি দেখছি যাদের পর্তুগিজ পাসপোর্ট, এবং কি হচ্ছে যে ইন্ডিয়ান অনেকেই দেখছি এখানে আসছে। সো এই কারণে মূলত হাউজিং ক্রাইসিস। যাই হোক, তো যখন একজন লোক এখানে আসবে বা 1 বছর পরে সে এলিজিবল হবে হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন করার জন্য, এটা শুধু ইউরোপিয়ানদের কথা বলতেছি আমি, যারা ইউরোপিয়ান হুম, থেকে আসবে। সো লোকাল কাউন্সিলে অ্যাপ্লিকেশন করার জন্য নর্মালি আগে হচ্ছে যে আপনার 8 বছর 7 বছর লাগতো, বাট এখন গভর্নমেন্ট যেহেতু দেখছে অনেক হাউজিং ক্রাইসিস, অনেক জায়গায় নতুন নতুন বাড়ি তৈরি করতেছে, বাট এটা চাহিদার তুলনায় অনেক কম, সত্যি কথা হুম, বলতে যেটা। সো এই কারণে আপনার যদি লাক ভালো হয়, আর এটা ডিপেন্ড অন
আপনি যদি ছোট কাউন্টি গুলাতে থাকেন, মানে ছোট জেলাগুলা, ছোট শহরগুলাতে, তাহলে আপনার হচ্ছে বেশি পসিবিলিটি আছে কুইক টাইমে আপনি হাউজিং পাওয়ার জন্য, মানে গভর্নমেন্ট থেকে হাউস পাবেন। কারণ হচ্ছে বড় টাউনগুলোতে চাপ বেশি। যেমন আপনি যদি হুম ডাবলিন যান, গলওয়ে, কর্ক, এগুলোতে হচ্ছে একটু টাইম লাগবে। আর এই ৩-৪টে শহর ছাড়া আপনি যদি ছোট টাউনগুলোতে, যেমন আমি থাকি কিলকেনিতে, বা ওয়াটারফোর্ড আছে, কার্লো আছে, থার্লেস আছে, এরকম ছোট ছোট অনেকগুলা শহর আছে। এগুলাতে যদি থাকে তাহলে মোটামুটি ২ বছর ৩ বছরের ভিতরে হাউজিং পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আর আপনি বাংলাদেশি কমিউনিটির সাইজ কেমন, মানে কেমন বাংলাদেশ থেকে আসা এখন লোকজন তো বা ইউরোপ থেকে আসা আপ- লোকজন? আপনার এখানে আরেকটা আমি তথ্য দিই, এখানে হচ্ছে যে আপনার বাংলাদেশি একটা অ্যাসোসিয়েশন আছে। সো এটার একটা ভোট হয় প্রত্যেক ২ বছর পর পর। লাস্ট ২ বছর আগে হয়েছে, এখন কিন্তু নির্বাচনের মৌসুম, এটাকে বলে আবাই। হুম। ওই ইলেকশনে লাস্ট ইয়ার যখন কাউন্ট করছে, গেস করছে যে ২০,০০০-এর মতো আছে। সো এই ২ বছর কিন্তু অনেক লোকজন আসছে। সো আমার মনে হয় ২৫ থেকে ৩০,০০০ হয়ে যাবে এখন। বাংলাদেশি। হ্যাঁ, আগে ধরেন আমি যখন প্রথম আসছি 2015-এ, হুম। এখানে রাস্তায় হাঁটলে ওইরকম বাংলাদেশী দেখতাম না। কিন্তু এখন যদি আপনি আমার টাউনে হাঁটেন বা যে কোনো টাউনে হাঁটেন, মোটামুটি কিছু বাংলাদেশি ফ্যামিলি আপনি রাস্তায় দেখবেন। আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে যে এই যে যদি বাংলাদেশে কেউ স্টুডেন্ট ভিসায় আসে, সেক্ষেত্রে সেটেল হওয়ার প্রসেসটা কি? বাংলাদেশ থেকে যদি কেউ স্টুডেন্ট ভিসায় আসতে চায়, সাপোজ সে যদি অনার্স কমপ্লিট করে, এখানে বলে এটা লেভেল 8। লেভেল 8 হুম কমপ্লিট করার পরে সে একটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। গভর্নমেন্ট তাকে ১ বছরের ভিসা দিবে। ১ বছরের মধ্যে তাকে ২ ক্যাটেগরির একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। সেটা হচ্ছে, একটাকে বলে জেনারেল ওয়ার্ক পারমিট। এটা হচ্ছে মিনিমাম সেলারি ৩৪,০০০ ইউরো সে শো করতে হবে। হুম আর হচ্ছে যে আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল স্কিল। ওটার জন্য অ্যারাউন্ড মোর দ্যান 60,000 তাকে ইনকাম দেখাইতে হবে। হুম সো সে যদি জেনারেল ম্যানেজ করতে পারে, জেনারেল ওয়ার্ক পারমিট, তাহলে হচ্ছে সে ১ বছর পরে তার যদি সাপোজ ওয়াইফ থাকে বা কোনো কিছু ফ্যামিলি ডিপেন্ডেন্ট যারা চিলড্রেন, ওদেরকে নিয়ে আসতে পারবে। আর সে যদি ক্রিটিক্যাল স্কিল ওইটা ম্যানেজ করতে পারে, যেটা ৬০,০০০-এর উপরে বলছি, তাহলে হুম। সে ইমিডিয়েটলি তার ডিপেন্ডেন্ট যারা ওয়াইফ এবং চিলড্রেন এখানে নিয়ে আসতে পারবে। তারপরে সেই ক্যাটেগরিতে ভিসা পাওয়ার পর কতদিন থাকতে হবে? হ্যাঁ, মানে যখন সেও জেনারেল ওয়ার্ক পারমিটে মুভ করবে, এখানে বলে, যেমন ইউকেতে আছে স্ট্যাম্প 4 স্টুডেন্ট, হুম সরি, টিয়ার 4 বা হুম টিয়ার 2 ওয়ার্ক পারমিট। এখানে হচ্ছে যে স্ট্যাম্প 1 দেয়, 1A, জেনারেল হুম। ওয়ার্ক পারমিটের জন্য। সো যখন সে নতুন একটা স্ট্যাম্প পাবে স্টুডেন্ট থেকে, কাজের ওয়ার্ক পারমিটের, তখন তাকে ৫ বছর তাকে কন্টিনিউয়াসলি রেসিডেন্স থাকতে হবে। তারপর সে আইরিশ সিটিজেন হবে। হ্যাঁ, সিটিজেনের এলিজিবল হবে, সে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যেটা ক্রিটিক্যাল ওয়ার্ক পারমিট ওইটা তো হ্যাঁ, সেম সেম 5 ইয়ার্স, সেম 5 5 ইয়ার্স। ইয়ার্স। হ্যাঁ, ৫ বছর। বাট এইখানে একটা জিনিস আছে, সাপোজ কারো হাসব্যান্ড বা ওয়াইফ অলরেডি আইরিশ সিটিজেন, তখন সেই হুম। ক্ষেত্রে তাকে ৩ বছরের জন্য অপেক্ষা করতে হবে। ৩ বছর পরে সে এলিজিবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর ২ জনই যদি বাংলাদেশ থেকে আসে সেক্ষেত্রে ৫ বছর। ৫ বছর, হ্যাঁ, ৫ বছর। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আমরা আর লম্বা করতে চাই না। আম আরেকটা তথ্য আমি দিয়ে রাখি শেষ করার আগে। আয়ারল্যান্ড হচ্ছে ইইউ মেম্বার, তবে সেনজেনভুক্ত দেশ না। ফলে হ্যাঁ, কেউ আয়ারল্যান্ডে আসলে তার পক্ষে সেনজেনভুক্ত অন্য দেশে ফ্রি মুভমেন্ট করার সুযোগ নাই। তবে আয়ারল্যান্ডে আসলে অবশ্যই সে আয়ারল্যান্ডে থাকতে পারবে। পাশাপাশি আ কমন ট্রাভেল এরিয়া যে চুক্তি আছে আয়ারল্যান্ডের সাথে ব্রিটেনের, সেই চুক্তির কারণে যেকোনো আইরিশ সিটিজেনশিপ পাওয়ার পরে সে ইউকে তে মুভ করতে পারবে, অথবা চাইলে আয়ারল্যান্ডে কন্টিনিউ করতে পারবে। হ্যাঁ। তবে সেনজেনভুক্ত না হওয়ার কারণে ইউরোপের অন্য কোথাও যাওয়ার সুযোগ তার নাই। না, তাকে ভিসা নিয়ে যেতে হবে, সেনজেন ভিসা নিয়ে। হুম, ভিসা নিয়ে যেতে হবে। তো আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ ওমর ফারুক। অনেকদিন পর দেখা হইলো। আ তো আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে। যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ কথা হবে আর এক সময়।